রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প অতিথি থেকে অনুপ্রাণিত আমাদের আজকের উপস্থাপনা অতিথি। গল্পের সূত্রধার সায়ুধপল, চরিত্রায়নে তারাপদ, ঋতব মুখার্জি, চারুশশী, চন্দ্রাবলী বোস, মতিলাল বাবু, সুপর্ণ মোদক, অন্নপূর্ণা দেবী, সুরভি দাস, সোনামণি, অনুস্মিতা বাসু। বেতার রূপান্তরে সায়ুধপল, আবহ সঙ্গীত পরিচালনায় ঋতব মুখার্জি, সমগ্র পরিচালনায় চন্দ্রাবলী বোস। এখন শুরু হতে চলেছে আমাদের আজকের নিবেদন অতিথি। তারাপদর বয়স 15 বছর। সে তার পিতামাতার চতুর্থ পুত্র। শৈশবেই সে পিতৃহীন হয়। মা, ভাই, বোন এবং পাড়ার সকলেই তাকে খুবই স্নেহ করত। কিন্তু তারা ছিল একটু দুর্লভ প্রকৃতির, কারণ পৃথিবীর কোনো স্নেহবন্ধনই তাকে আবদ্ধ করে রাখতে পারত না। তার অন্তরের মধ্যে সে সম্পূর্ণ নির্লিপ্ত এবং মুক্ত ছিল। অজানা পৃথিবীর স্নেহহীন স্বাধীনতা তার মনকে হাতছানি দিত। তাই পৃথিবীর পঙ্কিল জলের উপর দিয়ে সে এক রাজহাঁসের মতো সাঁতার দিয়ে বেড়াত। যখন তার মাত্র 7 বছর বয়স, তখন সে এক বিদেশি যাত্রা দলের সাথে কাউকে কিছু না বলে তার গ্রাম থেকে পালিয়ে যায়। তবে এখানেই শেষ নয়। এই যাত্রা দল থেকেও সে একদিন হঠাৎ পালিয়ে গিয়ে যোগ দেয় এক পাঁচালী দলে, কারণ ছোটবেলা থেকেই সে বড়ই সঙ্গীত অনুরাগী ছিল। এখানেও কিছুদিন কাটাতে না কাটাতেই সে গিয়ে যোগ দেয় জিমন্যাস্টিক্স দলে। সেখানে তার কাজ ছিল জিমন্যাস্টিক্সের প্রদর্শনীর সময় লখনৌ ঠুমরির সুরে বাঁশি বাজানো। এখানে থাকতে থাকতে সে খবর পেয়েছিল যে নন্দীগ্রামের জমিদার বাবুরা এক শখের যাত্রা দল খুলেছে। তাই সে তার ছোট্ট বোঁচকাটি নিয়ে বেরিয়ে পড়ল নন্দীগ্রামের উদ্দেশ্যে। নদী তীরে এক গঞ্জের নিকট গিয়ে তার সাক্ষাৎ হয় কাঁঠালিয়ার জমিদার মতিলাল বাবুর সাথে। তখন মতিলাল বাবু নদী তীরে নৌকা বেঁধে সপরিবারে খাওয়ার আয়োজন করছিলেন। তারা জমিদার বাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবু, তোমরা কোথায় যাচ্ছ? মতিবাবু তারার দিকে তাকিয়ে উত্তর দিলেন, কাঁঠালে। মাঝপথে আমায় নন্দীগ্রামে নামিয়ে দিতে পারবে গো? তোমার নাম কি? আজ্ঞে তারাপদ। মতিবাবু তাকে নৌকার ভেতরে নিয়ে গেলেন। সেখানে মতিবাবুর স্ত্রী অন্নপূর্ণা ও তার 9 বছরের মেয়ে চারুশশী বসেছিল। নৌকোর ভেতরে সকলে মধ্যাহ্নভোজন সারার পর মতিবাবুর স্ত্রী এই সুন্দর বালকটিকে দেখে স্নেহে উচ্ছ্বসিত হয়ে তার কাছে গিয়ে নানান প্রশ্ন করতে থাকলো। তোমার মা নেই? আছে। তিনি তোমাকে ভালোবাসেন না? হ্যাঁ, পাশেন তো। তাহলে তুমি তাকে ছেড়ে চলে এলে কেন? তার আরও 4টে ছেলে আর 3টে মেয়ে আছে। ও মা, সে কি কথা? হাতের 5টা আঙুল আছে বলে কি একটা আঙুলকে ত্যাগ করা যায়? অন্নপূর্ণা এইভাবেই পরম স্নেহে এই ব্রাহ্মণ বালককে তার ঘরের কথা, আত্মীয় পরিজনের কথা জিজ্ঞেস করতে থাকলেন। তারাপদ তার সমস্ত প্রশ্নের সংক্ষেপে উত্তর দিয়ে নৌকার ছাদের উপরে পালের ছায়ায় গিয়ে আশ্রয় নিল। সেখান থেকে সে এক নজরে প্রকৃতিকে উপভোগ করতে থাকলো। এই জল, স্থল, আকাশ, এই চারিদিকের সচলতা, সজীবতা, মুখরতা, এই ঊর্ধ্ব অধদেশের ব্যাপ্তি এবং বৈচিত্র্য, এই সুবৃহৎ বাক্যবিহীন বিশ্বজগৎ তারাপদর পরমাত্মীয় ছিল। এইভাবেই নদীর ওপর 2-3 দিন কেটে গেল। একদিন সন্ধ্যাবেলায় মতিবাবু বই পড়ে তার স্ত্রী ও কন্যাকে দেশের বিভিন্ন গ্রামগঞ্জের গল্প শোনাচ্ছিলেন। এমন সময় তারাপদ নিজের উৎসাহ ধরে রাখতে না পেরে নৌকার ছাদের ওপর থেকে নেমে এসে বলল, বইটা রাখুন না, আমি গান করি আর আপনারা শুনুন। এই বলে সে গান ধরল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। গান শুনতে শুনতে অন্নপূর্ণার চোখে জল চলে এলো। মতিলালবাবু ভাবলেন যে এই ছেলেটিকে যদি সে তার কাছে রাখতে পারে তাহলে তার পুত্রের অভাব পূর্ণ হয়ে যাবে। কিন্তু এত কিছুর মাঝে চারুশশীর হৃদয় ঈর্ষায় পরিপূর্ণ হয়ে উঠল।
চারুশশী তার পিতামাতার একমাত্র সন্তান, তাই সে তাদের স্নেহের একমাত্র অধিকারিণী। তাই এই স্নেহে অন্য কেউ ভাগ বসাচ্ছে দেখে সে তারাপদকে তীব্র বিদ্বেষে তাড়না করতে লাগলো। প্রতিদিন সন্ধ্যায় যখন তারাপদ সকলকে গান শোনাতো, তখন চারুশশী রেগে মেগে বলতো, মা, তোমরা এসব কি গোল করছো? আমার ঘুম হচ্ছে না। কিন্তু এত ঈর্ষা সত্ত্বেও তারাপদ যখন মধ্যাহ্নে নদীতে স্নান করতে নামতো, তখন তারাপদকে সাঁতার কাটতে দেখে কিন্তু চারুর কৌতূহল আকৃষ্ট হতো এবং সে লুকিয়ে লুকিয়ে তারাপদর সন্তরণ লীলা দেখে নিত। অত্যন্ত ধীর গতিতে এই বৃহৎ নৌকোটি কখন পাল তুলে নানা নদীর শাখা প্রশাখার ভেতর দিয়ে নন্দীগ্রাম ছাড়িয়ে চলে গেল, তারাপদ তার খোঁজ নিল না। এমনি করে দিন 10 নৌকোটি কাঁঠালিয়া পৌঁছালো। টাট্টু ঘোড়া ও পালকি করে জমিদারবাবু সপরিবারে তারাপদকে নিয়ে তার বাড়ি এসে পৌঁছলেন। খুব অল্প দিনের মধ্যেই তারাপদ সমস্ত গ্রামের হৃদয় অধিকার করে নিল। কেবল গ্রামবাসিনী একটি বালিকার ঈর্ষা সে এখনো জয় করতে পারল না। চারুশশী তার সমবয়সী সখী সোনামণির কাছে তারাপদর গল্প করতে বসে এক কাণ্ড ঘটে গেল। তুই জানিস সোনামণি, আজ নৌকো করে বাড়ি ফেরার সময় একটি বালকের সাথে আমার দেখা হয়েছে। ও, তুই তারাদার কথা বলছিস? হ্যাঁ, তুই চিনিস? হ্যাঁ, চিনি তো। তারাদা তো আমার মাকে মাসি বলে ডাকে। আমাকে গাছ থেকে ফুল পেড়ে দেয়, আর এই দেখ, আমায় এই বাঁশিটা বানিয়ে দিয়েছে। কি সুন্দর না? এইসব শুনে চারুর হৃদয় ঈর্ষায় পরিপূর্ণ হয়ে গেল। সে সোনামণির হাত থেকে বাঁশিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে দিল। সোনামণি কাঁদতে কাঁদতে বলে উঠল, এ কি চারু, তুই আমার বাঁশিটা ভেঙে দিলি কেন? বেশ করেছি। এমন সময় তারাপদ ঘরে ঢুকে এই গোলযোগ দেখে তার হাসি ধরে রাখতে পারল না। এমনি করে চারু প্রতিদিনই তারাপদর কাছে এক অদ্ভুত কৌতূহলের বিষয় হয়ে উঠছিল। তারার আরেক কৌতূহলের বিষয় ছিল মতিবাবুর লাইব্রেরির ইংরাজি ছবির বইগুলো। একদিন তারাপদ লাইব্রেরি ঢুকে মতিবাবুর বইগুলো উল্টে পাল্টে দেখছিল। এমন সময় মতিবাবু লাইব্রেরিতে ঢুকে তারাপদর এই আগ্রহ দেখে তাকে জিজ্ঞেস করে, ইংরাজি শিখবে? তাহলে এই সমস্ত ছবির মানেও বুঝতে পারবে। আগে হ্যাঁ, শিখবো। মতিবাবু খুব খুশি হয়ে গ্রামের এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টার রামরতন বাবুকে প্রতিদিন সন্ধেবেলায় তারাকে ইংরাজি শেখানোর জন্য নিযুক্ত করতেন। এইভাবেই তারাপদ অখণ্ড মনোযোগ দিয়ে ইংরাজি শিক্ষায় প্রবৃত্ত হলো। এমন সময় চারু হঠাৎ একদিন জেদ ধরে বসলো। আমিও ইংরেজি শিখবো। স্নেহ দুর্বল নিরুপায় অভিভাবকদ্বয় বালিকার প্রস্তাব গ্রাহ্য করলেন। তারাপদর সাথে সাথে চারুরও রামরতন বাবুর কাছে ইংরাজি শিক্ষা শুরু হলো। কিন্তু পড়াশোনা করা এই বালিকার কর্ম নয়। তার শুধু কাজ ছিল তারাপদর পড়ায় ব্যাঘাত ঘটানো। সে তারাপদর খাতায় কালি ঢেলে দিত, কলম চুরি করে রাখতো, বই ছিঁড়ে দিত। একদিন বড় বিরক্ত হয়ে তারাপদ বিষণ্ণ মুখে ঘরের ভেতর ছিটকিনি দিয়ে নিজেকে আটকে রেখেছিল। রাতে খাবার সময় হয়ে যাওয়া সত্ত্বেও তারা ঘর থেকে না বেরোনোয় চারু বুঝতে পারল যে সে তার উপর রাগ করেই এমনটা করছে। নিজের ভুল বুঝতে পেরে এই অনুতপ্ত বালিকা তারার ঘরের বাইরে গিয়ে করজোড়ে বলতে থাকলো, আমি আর কোনোদিন খাতায় কলম দিয়ে দাগ দেব না। তারাপদ বালিকার কাকুতি মিনতি শুনে ঘর থেকে বেরিয়ে খেতে বসলো। সোনামণির সাথে চারুর সকল বিষয়েই খুবই ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু তারাপদর সাথে সোনামণিকে সে অত্যন্ত ভয় ও সন্দেহের সাথে দেখত। তাই তাদের পড়ার সময় যখন সোনামণি তাদের ঘরে ঢুকে এসে বলতো, তারাদা, বলছিলাম যে অনেকদিন তো আমাদের বাড়ি যাওনি, মা তোমাকে একদিন যেতে বলছিল। চারু চোখ রাঙিয়ে বলে উঠতো, এই সোনা, তুই পড়ার সময় গোল করতে এসেছিস? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলে দেবো। এইভাবেই চারু তারার এক প্রবীণা অভিভাবিকা হয়ে উঠেছিল, যার একমাত্র কাজ ছিল তারার পড়াশোনায় যেন একটুও ব্যাঘাত না ঘটে সেটা দেখা।
চারুর চরিত্রে এই বদলটা বালিকা অবস্থাতেও নারীদের অন্তর্রহস্য ভেদ করা যে কত কঠিন সেটারই প্রমাণ দিল। এমন করে প্রায় 2 বছর কেটে গেল। এক স্থানে এতদিন কোনো দিনও তারা থাকেনি। হয়তো তার সহপাঠিকা বালিকার দৌরাত্ম্যের সৌন্দর্য তার মনে বন্ধন বিস্তার করেছিল। এদিকে চারুর বয়সও 11 হয়ে যায়। অন্নপূর্ণা একদিন মতিবাবুকে ডেকে বলেন, বলি, মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেল। হ্যাঁ, দেখছি পাত্রের খোঁজ শুরু করতে হবে এবার। তার আর প্রয়োজন নেই, চোখের সামনে তো পাত্র আছে, দেখতে পাচ্ছ না বুঝি? মানে? তারাপদ ছেলেটা তো বেশ, আর তোমার মেয়েরও ওকে পছন্দ বলে মনে হয়। ওমা, তা আবার হয় নাকি? তারাপদর পরিবার সম্পর্কে কিছু জানা নেই। আমার একটিমাত্র মেয়ে, তাকে আমি ভালো ঘরে দিতে চাই। আরে বাবা, ছেলেটাকে তো দেখতে শুনতেও বেশ ভালো। আর তোমার মেয়ের সাথে যদি ওর বিয়ে হয়, ওকে তাহলে আমরা বাড়িতেই রাখতে পারবো, অন্যের বাড়িতে পাঠাতেও হবে না। জমিদারবাবু ও তার স্ত্রী অনেক আলোচনা করে তারাপদর পরিবার সম্পর্কে খবর সংগ্রহ করতে লোক পাঠালেন। খবর এলো যে তারাপদর বংশ খুবই ভালো, কিন্তু দরিদ্র। এই শুনে একটুও দেরি না করে মতিবাবু তারার মায়ের কাছে তারার সাথে তার কন্যার বিবাহের প্রস্তাব পাঠালেন এবং সেই প্রস্তাবের সম্মতিও পেয়ে গেলেন। মতিবাবু ও অন্নপূর্ণা অত্যন্ত গোপনে তার কন্যার বিবাহের আয়োজন শুরু করে দিলেন। শ্রাবণ মাসে বিবাহের দিন ঠিক করে মতিবাবু তারাপদর মা ও ভাইদের ডেকে পাঠালেন, কিন্তু তারাপদ তা জানত না। এই সময় কুড়ুলকাটায় এক বিখ্যাত রথযাত্রা মেলা হবে। এক জ্যোৎস্না ভরা সন্ধ্যায় তারাপদ ঘাটে গিয়ে দেখল সারি সারি নৌকো করে কলকাতার এক কনসার্টের দল গান গাইতে গাইতে বাজনা বাজাতে বাজাতে মেলার দিকে যাচ্ছে। এমন সময় আকাশের পূর্ব দিক থেকে এসে এক ঘন কালো মেঘ চাঁদকে ঢেকে দিল। বিদ্যুৎ আকাশকে কেটে ঝলসে উঠল। নদীর একদিকে রথযাত্রার আমোদে সবাই বিভোর হলো, আর অন্যদিকে কাঁঠালিয়া গ্রাম দ্বীপ নিভিয়ে নিঃশব্দে ঘুমোতে গেল। পরের দিন সকালে তারাপদর মা আর ভাইয়েরা কাঁঠালিয়া গ্রামে এসে পৌঁছলেন। কলকাতা থেকে 3টে বড় বড় নৌকো কাঁঠালিয়ার জমিদারি কাছারি ঘাটে লাগলো। সোনামণি কাগজে করে আমসত্ত্ব নিয়ে তারাপদর পড়ার ঘরে এসে দাঁড়ালো, কিন্তু তারাপদকে আর দেখা গেল না। স্নেহ, প্রেম ও বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলার আগেই সমস্ত গ্রামের হৃদয়টাকে খালি করে দিয়ে এই ব্রাহ্মণ বালক সেই রাতে কনসার্ট দলের সঙ্গে আসক্তিবিহীন উদাসীন বিশ্ব পৃথিবীর কাছে চলে গিয়েছে। আকাশে আমার মুক্তি আলোয়